গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির ৮ম পর্ব। নির্জন নিস্তব্ধ বনভূমির এক অংশে এসে গাড়ি থামিয়ে প্রণব নিচে নামল। গাড়ির হেডলাইট সে নিভিয়ে দিল ইচ্ছে করেই। সামনে খানিকটা ফাঁকা জমি, তারপর ঝোপঝাপ কাটা বন, ২-৪টে গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই ভাঙা জীর্ণ কাঠের বাড়ি একটা। টর্চের আলো বাড়িটার দিকে ফেলে প্রণব বলল, এখানে বোধহয় লুকিয়ে আছে। রাত্রে বেশি দূর যাওয়ার সাহস ওদের নিশ্চয় হবে না। আসুন খুঁজে দেখি। ডাক্তার গুপ্ত নামলেন, বন্দুকটা তুলে নিলেন গাড়ি থেকে। সুদক্ষিণাও নেমে এলো। কালীচরণ কুকুরের চেন ধরে প্রণবের পাশে পাশে হেঁটে চলল। ডাক্তার গুপ্ত ভেবেচিন্তে বললেন, বেশি গোলমাল করে দরকার নেই, কি বলো? প্রণবের হঠাৎ কেমন হাসি পেল। বলল, ও, ওরা যদি সজাগ থেকে থাকে আমাদের আসার কথা এতক্ষণে জেনে গেছে। কালীচরণ, কুকুর নিয়ে তুমি এগিয়ে চলো, দেখো ওটার জন্য আবার বেশি চেঁচামেচি না করে। অত্যন্ত সন্তর্পণে ওরা পা টিপে টিপে এগুতে লাগল। নেহাত টর্চের আলোয় পথ যেটুকু না দেখলেই নয় সেইটুকু আলো জ্বালল। কাটা গাছে ঝোপে সুদক্ষিণে শাড়ি জড়িয়ে যাচ্ছিল। অনেক কষ্টে পা হাত কেটে ছাড়ি ছিঁড়ে সেও এগিয়ে যেতে লাগলো সকলের সঙ্গে। বাড়ির কাছাকাছি আসতে ভাঙা গেটটার সামনে থেকে দুটো শেয়াল ছুটে ভেতরে পালিয়ে গেল। কালীচরণের হাতের শেকল বুঝি একটু আলকাভাবেই ধরা ছিল। মুহূর্তের মধ্যে কালীচরণের হাত ছাড়িয়ে বিকট একটা হুঙ্কার করে সিজার তীরের মতো পিছু ধাওয়া করল পলাতক পশুদ্বয়ের। দেখতে দেখতে সিজারের ক্রুদ্ধ কর্কশ গর্জনে নিস্তব্ধ জায়গাটা ভরে উঠল। নিশীথ রাত্রে নির্জন বনভূমির অন্ধকার আর বাতাস সেই তীব্র তীক্ষ্ণ প্রতিধ্বনিত গর্জনের সংস্পর্শে ভয়ঙ্কর হয়ে উঠল। সিজার, সিজার! ডাক্তার গুপ্ত ডাকতে লাগলেন বারবার। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল সকলে প্রথমটায়। ঘটনাটা হৃদয়ঙ্গম করে নিতে সময় লাগল। শেষে প্রণব বলল, আপনারা একটু দাঁড়ান। কথা শেষ করে প্রণব আবার গাড়ির দিকে ফিরে চলল ছুটে। সুদক্ষিণার চিন্তা করবার কি স্বতন্ত্রভাবে কিছু করবার অবস্থা নয়। জড় পদার্থের মতো ও দাঁড়িয়ে। তার চোখের সামনে যেন রোমাঞ্চকর কোনো নাটকীয় দৃশ্য অভিনীত হচ্ছে, আর নির্বাক বিস্ময়ে ও তাই দেখে চলেছে। কালীচরণ সামনে অনেকটা এগিয়ে গিয়েছিল। তারও ডাক শোনা যেতে লাগল, সিজার, সিজার! গাড়ির শব্দ মুখ ফেরাতে ডাক্তার গুপ্ত দেখলেন প্রণব ফিরে গিয়ে আবার গাড়িতে স্টার্ট দিয়েছে। চোখের পলকে সে গাড়িটাকে একেবারে গেটের সামনে এনে ভাঙা বাড়িটার মুখোমুখি করে দাঁড় করালো। গাড়ির হেডলাইট আর টপ লাইট নেভালো না, কেবলমাত্র স্টার্ট বন্ধ করে নেমে এলো। গাড়ির আলোয় এতক্ষণে স্পষ্টভাবে কাঠের ভাঙা বাড়িটা ভেসে উঠল সকলের চোখের সামনে। প্রণব ডাক্তার গুপ্তের কাছে এসে বলল, আপনি সুদক্ষিণে কিনে গাড়িতে গিয়ে বসুন, আমরা দুজনে এগিয়ে দেখে আসছি। না না, আমরা ঠিক আছি। সিজারটা এমন কাণ্ড করল, ওতে কিছু যাবে আসবে না। ওরা যদি এখানে এসে লুকিয়ে থাকে ঠিক খুঁজে বের করব। প্রণব আর বাক্য ব্যয় না করে ছুটে ডাকবাংলোর দালানটায় গিয়ে উঠল। সিজারকে দেখা যাচ্ছে না, কোথায় গিয়ে ঢুকেছে কে জানে। তার ক্রুদ্ধ গর্জনের কিন্তু বিরাম নেই। সিজারের অবিরাম আর্তনাদের সঙ্গে পাল্লা দিয়ে বনচর জন্তুর দল দূরে দূরে মুখর হয়ে উঠছে। ভেসে আসছে তাদের বহুভাষী রব। দুটো বাদুড় প্রণবের মাথার উপর দিয়ে উড়ে গেল। বিশ্রীভাবে চিৎকার করে একটা প্যাঁচা অন্ধকারে মিলিয়ে গেল। কালীচরণ! প্রণব ডাকল। কালীচরণ কাছে আসতে প্রণব বলল, দেখো তো ওই দরজাটা বন্ধ কিনা। কালীচরণ সামনের দরজাটায় জোরে ধাক্কা দিল।
বন্ধ। দাঁড়াও। প্রণব এদিক ওদিক খুঁজে ভাঙা একটা কাঠের ভারী গুঁড়ি খুঁজে নিল। ধরো, এদের ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলতে হবে। দুজনে মিলে ওরা গুঁড়িটা তুলে নিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। মরমর করে উঠল মাথার উপরে আধভাঙা ছাদ। দরজাটা একপাশে ভেঙে গেল। আর ঠিক সেই মুহূর্তে অকস্মাৎ সমস্ত জায়গাটা কাঁপিয়ে বন্দুকের গুলির শব্দ শোনা গেল। প্রণবদের হাত থেকে কাঠের গুঁড়ি গেল পড়ে। চমকে উঠে মুখ ফেরাতেই তারা দেখতে পেল দালানের ঠিক নিচেই ঝোপের পাশ দিয়ে একটা ছোট নেকড়ে বাঘ সরে যাচ্ছে। মোটরের হেডলাইটের আলোয় সমস্ত জায়গাটাই আলোকিত, তাই স্পষ্ট ওরা দেখতে পেল। বন্দুকের শব্দে হোক কি গুলিতে চোট খেয়ে হোক, নেকড়েটা ঘুরে দাঁড়ালো। সম্ভবত ঘুরে দাঁড়িয়ে ও আক্রমণকারীকে খুঁজে বের করবার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আবার একটা গুলি এসে বিঁধল। ভয়াবহ বিকট আর্তনাদে সমস্ত জায়গাটা কাঁপিয়ে আহত পশু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল। এমন সময় সিজার কোথা থেকে যেন ছুটে এসে লাফিয়ে পড়ল তার ঘাড়ে। প্রণব আর কালীচরণ ইতিমধ্যে একটা থামের আড়ালে গা ঢাকা দিয়েছিল। রুদ্ধ বিস্ময়ে নির্বাক নিথর হয়ে তারা তাকিয়েছিল সামনে। সিজার এক ফাঁকে একটু দূরে সরে আসতেই ডাক্তার গুপ্ত পরপর আবার দুটো গুলি করলেন। শেষবারের মতো আক্রোশ জানিয়ে নেকড়ে বাঘটা শান্ত হয়ে গেল। সিজার তার সামনে দাঁড়িয়ে বার কয়েক ডাকল। তারপর হাঁপাতে লাগলো ঝড়ে দোলা গাছের ডালের মতো। প্রণব আর কালীচরণ সম্বিত ফিরে পেয়ে পা বাড়াবার আগেই ভাঙা দরজাটা খুলে দুটো ছায়ামূর্তি বেরিয়ে এলো। ত্রস্ত ভীতার্ত সেই দুটি মূর্তির পানে তাকাতেই স্পষ্ট চেনা গেল ওদের, বাণীব্রত আর ডোরা। দরজার বাইরে পা দিয়ে আলো দেখেই বোধহয় হকচকে গিয়েছিল ওরা। ডোরা বাণীব্রতর হাত ধরে টানল। ডান পাশের ভাঙা সিঁড়ি দিয়ে উঠবার জন্য ওরা প্রায় ছুটে গেল। প্রণব চিৎকার করে ডাকল, বাণীবাবু, বাণীবাবু। বাণীব্রত ঘুরে দাঁড়ালো ডোরার হাত ছাড়িয়ে। ডোরা তার হাত ধরে আবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল, পারল না। শেষ পর্যন্ত নিজে সিঁড়ির দিকে ছুটে গেল। সিজার কি ভাবল কে জানে। চকিতে সে ক্রুদ্ধ একটা গর্জন করে তেড়ে এলো। দালান থেকে সিঁড়ির মাঝামাঝি ছুটে এসে ডোরার গায়ের ওপর লাফিয়ে পড়ল। চোখের পাতা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে কাণ্ডটা ঘটে গেল। বাধা দেওয়ার কোনো উপায় ছিল না। ডোরার পক্ষে সিজারের ভার সহ্য করা সম্ভব নয়। তীক্ষ্ণ একটা চিৎকার শোনা গেল, আর তারপরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল ডোরা। সিজারও যেন নাছোড়বান্দা, কি ভেবেছে সে কে জানে। ডোরার ভুলুণ্ঠিত দেহের উপর দ্বিতীয়বার লাফিয়ে পড়ে তাকে ক্ষতবিক্ষত করে তুলল। সিজার, সিজার! প্রণব ছুটে এলো। ডাক্তার গুপ্ত দালান থেকে বারান্দার নিচে এসে পৌঁছেছেন। সামনে তাকিয়ে তারও চক্ষু স্থির। সিজার, সিজার, লিভার, সিজার! ডাক্তার গুপ্ত পাগলের মতো চিৎকার করে উঠলেন। সিজারের কাছে আজ সমস্ত অনুরোধ আদেশ মূল্যহীন। পাশবিক উন্মাদনা ওকে পেয়ে বসেছে। বিভৎস হয়ে উঠেছে তার নির্দয়তা। আর কোনো উপায় নেই বুঝি। ডাক্তার গুপ্ত স্বগতোক্তি করলেন, হি হ্যাজ বিকাম ওয়াইল্ড। ডোরার দেহবাস ছিন্ন বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বিস্রস্ত, দেহ রক্তাক্ত। এ দৃশ্য দেখা যায় না চোখে। বৃথা সময় নষ্ট না করে ডাক্তার গুপ্ত তার বন্দুকের ট্রিগারে হাত দিলেন আবার। সামান্য কটা মুহূর্ত পরপর দুবার বন্দুকের গুলির শব্দ শোনা গেল। আর সেই সঙ্গে সিজারের মর্মভেদী আত্মগর্জন উগ্র থেকে উগ্রতর হল ক্ষণিকের জন্য। আর তারপর একটানা করুণ কান্নার মতো তার শেষ আর্তনাদ শোনা গেল কিছুক্ষণ। একটু পরে পরিপূর্ণ নিস্তব্ধতা। প্যাঁচাটা শুধু ডেকে উঠল আবার। ডাক্তার গুপ্ত, প্রণব, কালীচরণ তিনজনেই ডোরার পাশে এসে দাঁড়াল। সিজারের প্রাণহীন দেহটা ডোরার বুকের পাশে লুটিয়ে পড়ে রয়েছে। প্রণব তাড়াতাড়ি বসে পড়ে ডোরার গায়ে হাত দিল। এখনও বেঁচে আছেন। কালীচরণ, একে তুলে গাড়িতে নিয়ে যাও।
কালীচরণ ডোরা দত্তর সংজ্ঞাহীন রক্তাক্ত দেহটা ধীরে ধীরে কুড়িয়ে নিল। ডাক্তার গুপ্ত সিজারের পাশে বসে পড়ে গায়ে হাত দিলেন, মাথাটায় হাত বুলোলেন একটু। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বললেন, হতভাগা কোথাকার। কালীচরণ বারান্দা থেকে নেমে দালান দিয়ে চলে যাচ্ছিল। ডাক্তার গুপ্ত আর প্রণবও ফিরে আসছিলেন। তাদের দৃষ্টি পড়ল দালানের নিচে। বাণীব্রত দূরে পাহাড়ের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। প্রণবের কে মনে হলো, বলল, সুদক্ষিণাকে দেখছি না? গাড়িতে বসে আছে। কালীচরণ খানিকটা এগিয়ে গিয়েছিল। বাণীব্রত তাকে দেখতে পেয়ে ছুটে তার সামনে গিয়ে পথ আগলে দাঁড়াল। প্রণব দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গেই দ্রুত পায়ে এগিয়ে চলল ডাক্তার গুপ্তকে টেনে নিয়ে। ডোরা দত্তর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহটা অনেকক্ষণ ধরে বাণীব্রত দেখল নেড়ে চেড়ে। চোখ তুলল, তাকালো চারপাশে। ওর মুখের রেখায় অব্যক্ত রুদ্ধ একটা যন্ত্রণার ছাপ সুস্পষ্ট হয়ে ফুটে উঠছিল। প্রণব ততক্ষণে বাণীব্রতর পাশে এসে দাঁড়িয়েছে। প্রণবকে দেখামাত্র বাণীব্রতর চোখ দুটো জ্বলে উঠল। কি একটা কথা বলবার আশায় সে দুপা এগিয়ে এসে প্রণবের হাত দুটো চেপে ধরে হঠাৎ ছেলে মানুষের মতো কেঁদে উঠল। প্রণব অবাক। ডাক্তার গুপ্ত এসে পড়েছিলেন। তিনিও যেন কেমন হয়ে গেলেন। কেউ কিছু অনুধাবন করতে পারল না। প্রণব বাণীব্রতর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে? বাণীব্রত কোনো কথা বলতে পারছে না। তার কুঞ্চিত ওষ্ঠ বারবার কেঁপে উঠতে লাগল, অস্পষ্ট একটা শব্দ সৃষ্টি করে। অন্তরের কিসের একটা দূরদমনী উত্তেজনা প্রকাশের পথ খুঁজে মরতে লাগল। কালীচরণ চলে যাচ্ছিল। বাণীব্রত দেখতে পেল তাকে। হঠাৎ যেন তার মুখ থেকে পিছলে একটা শব্দ বেরিয়ে এলো, আমি আমি করিনি। প্রণবের বিস্ময় মাত্রা হারালো। ডাক্তার গুপ্ত বললেন, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? বাণীব্রত আপ্রাণ চেষ্টা করল কথা বলবার, পারল না। কালীচরণের হাত থেকে ডোরাকে কেড়ে নেওয়ার চেষ্টাও একবার করল, হঠাৎ সক্ষম হল না। অবশেষে প্রণবের হাত জড়িয়ে ধরে আবার ও আবেগে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কখন যে সুদক্ষিণা ওদের মাঝে এসে দাঁড়িয়েছে কেউ জানতে পারেনি। সুদক্ষিণা ডোরার রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে তীক্ষ্ণ ভিতার্ত একটা আর্তধ্বনি করে উঠল। সেই শব্দে মুখ ফেরালো সকলে। বাণীব্রত চোখ তুলে চাইল, দেখল এক মুহূর্ত। তারপর অকস্মাৎ বাঁধ ভাঙা নদীর মতো ওর সমস্ত পুঞ্জীভূত আবেগ মুখর হয়ে উঠল মাত্র কটি অস্পষ্ট কথার মধ্য দিয়ে। ডাক্তার গুপ্তকে ঠেলে দিয়ে বাণীব্রত সুদক্ষিণার কাছে গিয়ে তার হাত ধরে ফেলল। সুদক্ষিণা, বিশ্বাস করো সুদক্ষিণা, আমি নয়, আমি করিনি। আমি আমার মাকে মারিনি। মা হঠাৎ পড়ে গিয়েছিলেন। বাণীব্রতর শেষ দিকের কথাগুলো কান্নায় জড়িয়ে অস্পষ্ট, ভারী ও করুণ হয়ে উঠল। প্রণবার ডাক্তার গুপ্ত নির্বাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকলেন। বনের বাতাসে যেন তাদের অনুভূতি ক্ষণিকের জন্য ভেসে গেল। আকাশ থেকে খসে পড়ল একটা তারা। গাছের পাতায় শব্দ উঠল। ঝড়ের না নিশাচর কোনো পাখির কে জানে। বিস্ময়ের ধাক্কাটা কেটে যাওয়ার পর ওরা দেখল বাণীব্রতর সংজ্ঞাহীন দেহ সুদক্ষিণার কাঁধে লুটিয়ে পড়েছে। প্রণব তাড়াতাড়ি হাত বাড়িয়ে বাণীব্রতকে ধরে ফেলল। জনমানবহীন অরণ্য প্রান্তরে যে অবরুদ্ধ কান্নার জোয়ার জাগল, তার জের এসে থামল হাসপাতালের ছোট্ট একটি ঘরে। ঘরের দরজা জানালা সমস্ত বন্ধ। শুধু সবুজ একটা বাতি জ্বলছে এক কোণে। অস্পষ্ট ছায়া, রহস্যময় আবহাওয়া, অন্ধকার আর পরিপূর্ণ নিস্তব্ধতা। ঘরের মধ্যে একটি নরম বিছানায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বাণীব্রত। তার মাথার পাশে বসে প্রণব।
খানিকক্ষণ অপেক্ষা করার পর প্রণব যখন দেখল বাণীব্রত সোডিয়াম অ্যামিটলের ঘোরে তার বাহ্য চেতনা বিস্তৃত হয়েছে, তখন ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীর স্পষ্ট কণ্ঠে বলল, মনে পড়ছে না কিছু? পড়বে, নিশ্চয় পড়বে। বলুন, আপনার যা মনে আছে, যা ইচ্ছে হয়। রিল্যাক্স, রিল্যাক্স ইয়োর সেলফ। বাণীব্রত বোবার মতো শুয়ে থাকল। একটা শব্দও শোনা গেল না তার মুখ থেকে। প্রণব আবার বলল, মনে আপনার যা আসছে বলে যান। আমার কাছে লুকিয়ে রাখার মতো আপনার কিছু নেই। ভয় কি? আমি তো প্রায় সবই জানি। বলুন, বলুন, চুপ করে থাকবেন না। আমি... বাণীব্রত যেন ঘুমের ঘোরে হঠাৎ কথা বলে উঠল, আমি কিছুই লুকিয়ে রাখিনি। না না, কিছু লুকোনো নেই, বিশ্বাস করুন। আমি আপনাকে বিশ্বাস করি বই কি, কিন্তু আপনি আমায় বিশ্বাস করতে পারছেন কই? বিশ্বাস করলে মনের কথা লুকিয়ে রাখতেন না আমার কাছে। লুকিয়ে রেখেছি? না না, আমি আমি হ্যাঁ, আপনি লুকোচ্ছেন। বলুন, কি লুকিয়ে রাখতে চাইছেন? কি আপনি করেননি বলুন? প্রণবের গলার স্বরে আশ্চর্য একটা আকর্ষণ। বাণীব্রত কেমন যেন চুপ করে গেল হঠাৎ। একটু পরে অদম্য এক আবেগে ও বলল, আমি... হ্যাঁ, আমি 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 করিনি। বাস্তবিক বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার দোষ নেই। তবু সকলে আমায় দোষ দেয়। কেমন যেন সব, বুদ্ধি নেই, বিবেচনা নেই। মা, নিজের মাকে কেউ মারতে পারে? ছি ছি ছি, কি সাংঘাতিক! যে শুনবে কানে আঙুল দেবে। আপনার মাকে কে মারল তাহলে? আমি জানি না, আমি মারিনি। বাণীব্রত ভয় পেয়ে অতি দ্রুত বাধা দিল। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, অফকোর্স অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়, হতে পারে না। আমার দোষ, আমি শুধু সেই সময় ছাদে ছিলাম। কেন ছিলেন আপনি ছাদে? কী কাজ ছিল আপনার সেখানে? হ্যাঁ, কেন? এমনি ছাদে উঠে আমি বাজি পোড়ানো দেখছিলাম। দেখছিলাম ঘরে ঘরে কেমন চমৎকার করে সব প্রদীপ সাজিয়ে দিয়েছে। বাজি পোড়ানো হচ্ছিল? কেন? কেন বলুন তো? বাহ, সেদিন যে দেওয়ালি! ছাদে, বারান্দায়, পাঁচিলে কেমন সুন্দর করেই না সকলে আলো সাজাতো। আমার খুব ভালো লাগতো দেখতে। ইচ্ছে হতো নিজের হাতে পাঁচিলে উঠে পিদিম সাজাই। বাবার ভয়ে কিছুতেই পাঁচিলে উঠতে পারতাম না। হ্যাঁ, মনে পড়েছে ডাক্তারবাবু, বাবার ভয়ে আমি ছাদে পালিয়ে এসেছিলাম। বাবা যেন কেমন ছিলেন। একটু একলা বেড়াতে গেলে বকবেন, পাড়ার ছেলেদের সঙ্গে মিশলে আর রক্ষে নেই। এমনকি নন্তুকে আপনি চিনতে পারবেন না, দিদিমণির ছেলে। নন্তুটা কি গুন্ডাই ছিল। নন্তুরা আমাদের বাড়িতে থাকতো বলে আমি ওর সঙ্গে খেলাধুলো করতাম। বাবা কিন্তু একেবারে খড়গহস্ত ছিলেন ওই নন্তুটার উপর। বাণীব্রত একটু থামল। ও যেন চোখের সামনে তার বাবা, নন্তু, মা সকলকে দেখতে পাচ্ছে। চোখে মুখে তার খুশির একটা ভাব ফুটে উঠেছে। একটু একটু করে গলার স্বর সহজ হয়ে আসছে। কথা বলতেও তার যেন আর ক্লান্তি নেই, বরং খুশি হচ্ছে ও কথাগুলো বলতে পারছে বলে। নন্তুর জন্য আমি বাবার কাছে প্রায়ই বকুনি খেতুম। বাবা বলতেন, নন্তুর মতো ডানপিটে ছেলের সঙ্গে মিশে মিশে আমি নাকি ভীষণ বেয়াড়া হয়ে উঠেছি। বাবা চাইতেন আমি যেন একা একা থাকি। একলা কি ভালো লাগে বলুন তো? আপনার বাবা বুঝি আপনাকে তেমন ভালোবাসতেন না? প্রণব প্রশ্ন করল। না না, তা কেন? বাবা আমায় ভালোবাসতেন বই কি, ভালোবাসতেন, তবে মার মতন নয়। মা আমায় সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার মা, কি সুন্দর ছিলেন আমার মা! এত সুন্দর আমি আর দেখিনি। বাণীব্রত চোখের ওপর যেন তার মাকে দেখতে পাচ্ছে। জানেন ডাক্তারবাবু, কি চুল ছিল আমার মার! এক পিঠ কালো কালো চুল, আর গায়ের রং কি ফুটফুটে সাদা। ছোটোখাটো পাতলা মতন মানুষটি,
এমন সুন্দর চোখ আর মুখ, কি বলবো। মা যে কত কি জানতেন। যেমন সুন্দর গান গাইতে পারতেন, তেমনি ছিল তার মিষ্টি গলা। মাকে আমি কোনোদিন জোরে কথা বলতে শুনিনি। তিনি যখন কাউকে বকতেন, মনে হতো বুঝি আদর করছেন। আমায় কিন্তু বকতেন না। বকলে এমন কাণ্ড আমি করতাম যে শেষ পর্যন্ত মা বেচারি কেঁদে কেটে একসার হতো। হঠাৎ কি একটা কথা মনে পড়ল বাণীব্রতর। একটু চুপ করে থেকে অতীতের একটা ভাঙাচোরা অস্পষ্ট ছবিকে ক্রমশ সে চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ফুটে উঠতে দেখল। বকার কথায় মাকে মনে পড়ছে আমার। সেদিনের ঘটনাটা স্পষ্ট মনে পড়ছে ডাক্তারবাবু। আপনাকে সে কথা বলি? সেদিন ছিল দেওয়ালি, কালী পুজো, 10ই কার্তিক। হ্যাঁ, আমার আবার সেই দিনই জন্মদিন। বাড়িতে মা বাবার আমি একটিমাত্র সন্তান। আমার জন্মদিন, তাই বেশ ঘটা করে পালন করতেন ওরা। স্পষ্ট মনে পড়ছে আমার। দেওয়ালের দিন সকাল সকাল স্নান করিয়ে কাপড় চোপড় পরিয়ে দিদিমণি আমায় সাজিয়ে দিলেন। কতই বা আমার বয়স তখন, 11 কি বড় জোর 12। আমি গোলাপি রঙের একটি সিল্কের পাঞ্জাবি পরেছিলাম, পায়ের সঙ্গে ধুতি জড়িয়ে যাচ্ছিল। বাবা দেখতে পেয়ে দিদিমণিকে বললেন মালকোচা মেরে কাপড় পরিয়ে দিতে। আমি কিন্তু কিছুতেই মালকোচা বাঁধলুম না। আয়নার সামনে বাবার মতন কোচা হাতে ধরে হেঁটে বেড়াতে লাগলুম। খানিক পরে মা সেজে গুজে এলেন। আমরা, আমি, মা, বাবা, আমরা 3 জনে এবার দিদিমার কাছে যাব। আমি তা জানতুম, প্রতিবারই তাই হয়। প্রথমে আমরা দিদিমার কাছে যাই। দিদিমা থাকতেন কালীঘাটের দিকে। গাড়ি এলো, আমরা গাড়িতে করে দিদিমাকে প্রণাম করতে গেলাম। একটা কথা মনে পড়েছে ডাক্তার দাশগুপ্ত, যাওয়ার সময় নন্তু লুকিয়ে লুকিয়ে একটা কুকুরের বাচ্চা এনে আমায় দেখালো। এমন সুন্দর কুকুরটা, গোলগাল, কি লোম, সমস্ত গাটা লোমে ঢাকা, তুলোর বল যেন একটা। নন্তু বলল ও পাড়ার বলাই কুকুরটা বিক্রি করবে। আমি কিনবো বলেছিলাম কি না, তাই ও নিয়ে এসেছে। এদিকে ততক্ষণে বাবা গাড়িতে গিয়ে বসেছেন। দেরি করতে আমার সাহস হলো না। নন্তুকে বললুম তুই রেখে দে, দিদিমাকে প্রণাম করে ফিরে এসে আমি মাকে বলবো টাকা দিতে। বাণীব্রত একটু জল খেতে চাইল। প্রণব তাকে জল দিল। খানিকটা চুপচাপ। সেই রহস্যময় আলো আধার ঘরের বাতাসে নিঃশ্বাসের সুর শোনা যেতে লাগল। বাণীব্রত এক সময়ে আবার কথা কইল। তখন খুব বেশি বেলা হয়নি, বোধহয় 10:30 কি 11টা হবে। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ঢুকেই দেখি বারান্দায় বলাই কুকুর বাচ্চাটা কোলে করে বসে আছে। গাড়ি থেকে নেমেই ছুটতে গিয়ে আমি কুকুর বাচ্চাটাকে বুকে তুলে নিলাম। কি নরম। মা বাবা গাড়ি থেকে নেমে আমার কাছে আসতে আমি মাকে বললুম কুকুরটা আমি কিনবো, বলাইকে টাকা দিয়ে দিতে। মা তো আমার কথা শুনে অবাক, বাবাও। মা বললেন, বাণীব্রত যেন তার মাকে কথা বলতে শুনছে। হ্যাঁ, মা বললেন, না না, কুকুর টুকুর আমার ভালো লাগে না, খোকা দিয়ে দাও। কুকুরটাকে আমি আরও জাপটে ধরলুম। কুকুর আমার চাই। কুকুর কিনবো বলে দোকানে ঢুকে আমি কোনো খেলনাই কিনিনি। বাবাও বারণ করলেন, আমি কিন্তু শুনলাম না, গো ধরে থাকলুম। শেষ পর্যন্ত বাবা অসম্ভব রেগে আমার হাত থেকে কুকুরছানাটা কেড়ে নিয়ে বলাইকে দিয়ে দিলেন। বলাই চলে যাচ্ছিল, সেদিকে তাকিয়ে রাগে অভিমানে দুঃখে আমি কেঁদে ফেললাম। মা তখন বলাইকে আবার ফিরে ডাকলেন। বাবাকে মা বললেন, হ্যাঁ, ও যখন শুনবেই না, দিয়ে দাও। বাবা তখনকার মতো আর কিছু বললেন না, বলাইকে টাকা দিয়ে দিলেন। সেই দিনই খাবার সময় আবার একটা কাণ্ড ঘটল। আমরা 3 জনে খেতে বসেছি টেবিলে। এমন সময় বাবা বাবা খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন সেই কুকুর কেনার পর থেকে। বাবা আমার দিকে আর চোখে তাকিয়ে মাকে বললেন,
দিন দিন তোমার ছেলে যেমন অসভ্য হয়ে উঠছে তেমনি হচ্ছে জেদি। এ ভালো নয়। বাবার কথা শুনে মাও গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, কেমন যেন একগুঁয়ে হয়ে উঠছে। নেহাত আজ ওর জন্মদিন, চোখের জল দেখতে চাই না, নয়তো কিছুতে কুকুর কিনতে দিতাম না আমি। যেসব ছেলে মা বাবার কথা শোনে না তাদের আমি একেবারেই পছন্দ করি না। মার কথা শেষ হলে বাবা বললেন, নন্তুর সঙ্গে খেলা করতে তোমার ছেলেকে যেন আর না দেখি। যত সব অসভ্য হতচ্ছাড়া ছেলে। কি জানি কেন মা বাবার কথায় সায় দিলেন দেখে আমার অসম্ভব রাগ হলো। বাবা তো আমায় যখন তখন একটু খুঁত পেলেই বকেন, কিন্তু মাও বকবে। যেমন হলো রাগ তেমনি দুঃখ। আমি খাবারের থালায় হাত না দিয়ে চুপ করে বসে থাকলুম। মা বাবা দুজনে আমার মুখের দিকে বার কয়েক তাকিয়ে দেখলেন। তারপর মা বললেন, হাত গুটিয়ে বসে রয়েছ কেন, খাবে না? আমি বললুম, না। কেন? মা জানতে চাইলেন। খিদে নেই, বললুম আমি। বাবা বললেন, না খাবে তো উঠে যাও, খাবার টেবিলে প্যাঁচার মতো মুখ করে বসে থাকতে হবে না। আমি কোনো কথা না বলে গুম হয়ে বসে থাকলুম। শুনলুম বাবা মাকে বলছেন, দেখছো তো কেমন অবাধ্য হয়েছে। মা আমার সামনে এসে দাঁড়ালেন। বুঝলাম মা খুব রেগে গেছেন। তিনি বললেন, তোমার বাবা কি বললেন শুনতে পাওনি? খেতে হয় খাও, না হয় যাও, উঠে যাও এখান থেকে। আমার তখন এমন রাগ হচ্ছিল মার উপর, বাবার চেয়েও বেশি। কোনো কথা না বলে আমিও সোজা উঠে চলে এলুম খাবার ঘর ছেড়ে। বাণীব্রত নীরব হলো। মনের মধ্যে তার মাকড়সার জালের মতো অতীত স্মৃতির জটিল জাল। সন্তর্পণে সেই জাল পরিষ্কার করতে তার সময় লাগছে। প্রণব নির্বাক নিশ্চল। বাণীব্রতর প্রতিটি কথা, প্রতিটি শব্দ সে মনের খাতায় টুকে নিচ্ছে নির্ভুল ভাবে। হঠাৎ বাণীব্রত বলে যেতে লাগল, খাবার ঘর থেকে বেরিয়ে আমি সোজা আমার ঘরে চলে গেলুম। মার ঘরের গা লাগানো আমার একটা ছোট ঘর ছিল, সেখানে আমি পড়তাম। আমার যত রাজ্যের খেলনা, ছবি, কাঠের দোলনা, ঘোড়া সব থাকতো সে ঘরে। আমার ঘরে এসে দেখি কুকুরটা টেবিলের তলায় ঘুমিয়ে পড়েছে। একটা মখমলের পুটলি যেন পড়ে রয়েছে মনে হলো। লুসি, লুসি, আমার লুসি। আস্তে আস্তে আমি তার মাথায় হাত বুলিয়ে আদর করলুম। ও হ্যাঁ, আমি ওর নাম দিয়েছিলাম লুসি। লুসিকে আদর করে উঠে দাঁড়াতেই টেবিলের উপর আমাদের ছবিটার দিকে নজর পড়ল, মার আর আমার ফটো। বাগানে বেঞ্চির উপর মা, আমি তার কোলের উপর বসে। কি জানি কেন ফটোটা দেখে আমার খুব কান্না পেতে লাগলো। রাগ আর অভিমান হলো সবচেয়ে বেশি। মনে হলো মা আমায় আর আগের মতো ভালোবাসেন না। মা আজকে তো বাবার দিক নিয়ে আমায় কেমন করেই না বকলেন। কেন? মা কেন বাবার হয়ে আমায় বকবেন? ভালোবাসেন না ছাই, মিথ্যে কথা। মা আমায় ভালোবাসেন না। ভালোবাসলে কি কেউ একটা কুকুর কিনে না দিয়ে বকে? আর আমার বুঝে খিদে পেতে নেই? উফ, খুব একেবারে বলে দিলেন, খেতে হয় খাও, না হয় উঠে যাও। যাবই তো, বেশ করব, যাব। মা না আর কিছু, ছাই মা। কে চায় এমন মা? আমি চাই না, চাই না। তোমার কোলে বসতে চাই না, আদর চাই না, কিচ্ছু আমার দরকার নেই। ফটো? টেবিলের উপর ছবির বই আর কাঁচি পড়েছিল। ছবি কেটে কেটে জোড়ার শখ ছিল আমার খুব। কাঁচিটা আমি হাতে তুলে নিলুম। তারপর কি যে ভাবলুম কে জানে। ফটোটা বের করে মার কোমরের কাছ থেকে কচ কচ করে কেটে ফেললুম। ফটোর নিচের অংশটা মার কোমর আর আমার গলা পর্যন্ত কেটে নিচে পড়ে গেল। বেশ হয়েছে। ছবি দেখে ভাবতে লাগলুম, আর আমি তোমার কোলে বসিনি। বাণীব্রত একটু উঠে বসল। গলার স্বর ভারী হয়ে উঠতে লাগলো ক্রমশই। আমার হাতে তখনও ফটোটার উপরের অংশটা রয়েছে। আগের মতোই মা দেখে হাসছেন। হাসি দেখে রাগ আমার আরও বেড়ে গেল। মনে হলো মা বুঝে আমায় জব্দ করবার জন্য হাসছেন। হাতের মুঠোর মধ্যে দুমড়ে মুড়ে তালগোল পাকিয়ে জানালা দিয়ে ছুঁড়ে দিলাম ছেঁড়া কাটা ফটোটা। হাওয়ায় দুলতে দুলতে তালগোল পাকানো ছবিটা গিয়ে পড়ল
কর্পোরেশনের ময়লা ফেলা গাড়ির মধ্যে। গাড়িটা গলির নিচে দাঁড়িয়ে ময়লা তুলছিল। জানলা দিয়ে বেশ স্পষ্ট দেখতে পেলুম একটা মেথর এক ঝুড়ি জঞ্জাল তুলে গাড়ির মধ্যে ফেলল। চাপা পড়ে গেল মার ছবির ছেঁড়া কাটা তালগোল পাকানো অংশটুকু। হঠাৎ বুকটা আমার কেমন করে উঠল। মার ছবিটা এমন জঞ্জালের মধ্যে কে পড়বে তাকে আমি জানতুম। মনটা খুব খারাপ হয়ে গেল। বাণীব্রত নীরব হলো। তার সারা মুখে ঘাম জমে উঠেছে। চোখের দৃষ্টিতে ক্লান্তি, সারা মুখে বেদনার ছায়া। দু এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল। বুকের মধ্যে গুমড়ে উঠছিল অবরুদ্ধ ব্যথা। মুখের মধ্যে আঙুল শুকিয়ে দাঁত কামড়ে প্রাণপণে বাণীব্রত তার ভাবাবেগ দমন করবার চেষ্টা করতে লাগল। প্রণব বাণীকে আবার শুয়ে দিল বিছানায়। ওর হাত সরিয়ে দিল মুখ থেকে, বলল, তারপর? বাণীব্রত চোখের পাতা বন্ধ করে শুয়ে থাকল খানিকটা। কোনো উত্তর দিল না প্রণবের ডাকে। একসময় নিজে থেকেই কথা কয়ে উঠল ধীরে ধীরে। বিকেলের একটু পরে আমি বাড়ির ছাদে গিয়ে উঠলাম। আমাদের বাড়ির আশেপাশে সমস্ত বাড়িতেই ছেলেরা পিদিম সাজাচ্ছিল। কেউ কেউ পটকা ফাটাচ্ছে। হাওয়াইগুলো শোষো করে মাথার উপর দিয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। ছাদে একলা একলা দাঁড়িয়ে আমি তাই দেখছিলাম। সন্ধ্যের দিকে বাড়িতে লোকজন আসতে শুরু করবে আমার জন্মদিনে নেমন্তন্ন রাখতে। মা, বাবা, দিদিমণি, চাকর বাকর সকলেই তাই নিচে কাজে ব্যস্ত রয়েছে। বাজি পোড়াবার জন্য মনটা আমার ছটফট করছিল। অথচ আমার কাছে কিছু নেই। কেউ আমি একটা পয়সারও বাজি কিনে দেয়নি। মার উপর রাগ আমার তখনও যায়নি। অনেক ভেবেচিন্তে নিচে নিজের ঘরে এলুম। আমার একটা ছোট, সে যে ছোট ছোট বাচ্চা ছেলেদের খেলার জন্য একরকম লোহার পিস্তল পাওয়া যায়, আমার একটা সেই রকম পিস্তল ছিল। আর টাকাও ছিল পকেটে। হ্যাঁ, চকচকে 2 টাকা। কে যেন দিয়েছিল। চুপে চুপে নন্তুকে ডেকে টাকা 2 দিলাম। বললাম, চট করে 2 টাকার টোটা কিনে নিয়ে আয় তো। লুকিয়ে আনবি, আমি ছাদে থাকবো, বুঝলি? নন্তু মাথা নেড়ে এক ছুটে টোটা কিনে আনতে গেল। আমি ওই পিস্তলটা পকেটে পুরে ছাদে পালিয়ে এলাম। নিচে মা বাবা সকলে এখন খুব ব্যস্ত। কেউ আর ওপরে আসবেন না, তা জানতাম। ভালো কথা ডাক্তারবাবু, আসবার সময় লুসিটাকে নিয়ে এলাম ছাদে। ছাদে এনে ছেড়ে দিতে লুসির কি ফুর্তি। লেজ নেড়ে লাফিয়ে লাফিয়ে সারা ছাদে ও খেলে বেড়াতে লাগলো। লুসি বোধহয় যাতে বিলিতি কুকুর ছিল। ওইটুকু বাচ্চার তখন কি ডাক! খানিক পরে ঠিক নন্তু এসে হাজির। টোটা কিনে এনেছে। আমি পিস্তল একটা করে টোটা লাগাই আর ফাটাই। বেশ জোর শব্দ হচ্ছিল, কিন্তু ক্রমে সন্ধে ঘনিয়ে এলো। যতদূর দেখি কাছে দূরে সব বাড়িতেই সারি সারি প্রদীপ জ্বলে উঠেছে। পটকা, তুবড়ি, হাউই, ফুলছুরি, আকাশ প্রদীপ, সে এক অপূর্ব দৃশ্য। আমিও পিস্তল নিয়ে খেলা করছি। সাথে আমার শুধু লুসি। এখন হলো কি, লুসির মুখের কাছে আমি যেই না একবার পিস্তল ছুঁড়েছি, ভীষণ শব্দ হয়েছে। আর লুসি সারা ছাদ ঘেউ ঘেউ করে লাফিয়ে ছুটে বেড়াতে লাগলো। ভয় পাচ্ছিল না খেলা পাচ্ছিল কে জানে। আর ও যতই ঘেউ ঘেউ করছিল, আমি ততই খেলায় মেতে উঠছিলাম। ঠিক খেয়াল হচ্ছে না কখন যেন ছাদে মা এসে উঠেছিলেন। আমি তখন লুসির সঙ্গে ছুটোছুটি করছি। মা যে কেন ছাদে এসেছিলেন জানি না, বোধহয় আমায় দেখতে কিংবা ডাকতে। লুসির কানের কাছে ঠিক সে সময় আমি একটা টোটা ফাটিয়েছি। আর সে বেটা ঘেউ ঘেউ করে ছুটে গিয়ে মার পেছনে আড়ালে লুকোবার চেষ্টা করতে লাগলো। মা বকতে লাগলেন। কুকুরের ছোঁয়া বাঁচাবার জন্য প্রায় দৌড়াদৌড়ি করতে লাগলেন ছাদের উপর। আমি এজন্য মজা পেয়ে গেলুম। হ্যাঁ, জব্দ করার একটা উপায়। যতই মা ছোটাছুটি করেন আর বকেন, লুসি ততই মার আড়ালে লুকোবার চেষ্টা করে। আর আমি মনের সুখে লুসির মুখের কাছে গিয়ে পিস্তলের বিকট শব্দ করি। মা খুব রেগে উঠেছেন বলে আমার মনে হলো। মা বকছিলেন, খোকা, শীঘ্রই তোমার কুকুর সরাও। এমাত্র আমি গা ধুয়ে পুজোর কাপড় চোপড় পরেছি। কুকুর ছুঁয়ে দিলে আবার এই ঠান্ডায় আমার স্নান করতে হবে। বেয়ারা অসভ্য ছেলে কোথাকার, সরাও শীঘ্রই।
মার বকুনি আমি গ্রাহ্যই করলাম না। তখন কি জানতাম এমনটা হবে? কিন্তু তাই হলো। মা শেষ পর্যন্ত পেছনে সরে সরে কখন যেন কাঠের সিঁড়িটার সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমার তাড়া খেয়ে লুসি গিয়ে মার পায়ের কাছে লাফিয়ে পড়ল, আর তারপর শাড়িতে আর কুকুরের সঙ্গে জড়িয়ে গেল মার পা। মা বোধহয় একটু পিছু হটতে যাচ্ছিলেন। পেছনে সরবেন কোথায়? মা সিঁড়ির উপর থেকে গড়িয়ে পড়লেন। লুসিও। বাণীব্রত সোজা উঠে বসেছে, চোখ দুটো তার সামনে মেলা। সে চোখের দৃষ্টিতে বীভৎস একটা দৃশ্য দেখার ভীতি বিহ্বলতা, গলার স্বরে অজস্র উত্তেজনা আর আবেগ। বাণীব্রত দেখছে অন্ধকার রাত, সার সার প্রদীপ জ্বলছে, একটা কুকুর, সোজা সিঁড়ি, পিস্তলের শব্দ, আর আর তীক্ষ্ণ করুণ আর্তধ্বনি করে কে যেন সিঁড়িতে উল্টে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কুকুরটা ডাকছে, সেই সার সার বাতি। বাণীব্রত বিশ্রী বিকট একটা চিৎকার করে কেঁদে উঠল। সে আবছা আলো আধারে নিস্তব্ধ থমথমে ছোট ঘর বাণীব্রতর মর্মস্পর্শী আর্তনাদ আর কান্নার শব্দে খান খান হতে লাগল। প্রণবের মনে হলো ঘরের বাতাসে যেন অশরীরী প্রেতাত্মাদের কান্না আর হিমনিশ্বাসের ঝড় উঠেছে। নিজেকে সংযত করে প্রণব উঠে দাঁড়ালো। কি একটা ওষুধ জলের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়ালো। বাণীব্রত স্নান করার মতো ঘেমে উঠেছিল। প্রণবর ঘাম মুছিয়ে দিয়ে ফ্যানের সুইচটা অন করল। কি খেয়াল হলো ওর, ঘরের বাতিটাও জ্বালিয়ে দিল। সাদা আলোয় এতক্ষণে ভেসে উঠল বাণীব্রত। বাণীব্রত একটু সুস্থ হলে প্রণব প্রশ্ন করল, আপনার মা বুঝি এই অ্যাক্সিডেন্টের ফলে মারা যান? হ্যাঁ, রক্তাক্ত দেহে তালগোল পাকিয়ে মা নিচে পড়ে থাকেন, অজ্ঞান, পা ভেঙে যায়। তখনই তাকে হাসপাতালে পাঠানো হলো অ্যাম্বুলেন্সে করে। বাবাও হাসপাতালে গেলেন, শুধু আমি বাড়িতে নিজের ঘরে একা পড়ে পড়ে কাঁদতে লাগলুম। সারা রাত ধরে ভগবানকে ডাকলুম মা যাতে সেরে ওঠে। ভগবান আমার কথা শুনলেন না। মা ভোরের দিকে মারা গেলেন। কি করে মারা গেলেন তা কিছু জানেন? পরে শুনেছি, পড়ে যাওয়ার পর মার দুটো পায়ের হাড়ি নাকি ভীষণভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ডাক্তাররা অ্যাম্পুট করে পা কেটে বাদ দিয়ে মাকে বাঁচাবার চেষ্টা করে, গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল। অপারেশন টেবিলে মা মারা যান। প্রণব একটু চুপ করে থেকে বলল, এ ঘটনা সম্পর্কে আপনার আর কিছু মনে পড়ে? বাণীব্রত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, পরে মার সেই পাকাটা ফটোর অংশটুকু বুকে করে আমি সারা রাত অনেক কথা কি যেন ভেবেছি। আর মার সঙ্গে যখন শ্মশানে যাচ্ছিলাম, আমাদের সঙ্গে যারা ছিল তারা সকলে এমন বিশ্রীভাবে আমার দিকে তাকাচ্ছিল, কি বলবো। ফিসফিস করে দু একটা কথাও বলছিল ওরা। সেসব কথা আমার কানে আসেনি, তবু মনে হলো তারা যেন আমাকে দুষছে। কিন্তু আমি আপনাকে সমস্ত কথা খুলে বললাম ডাক্তার দাশগুপ্ত। আপনি বলুন, সত্যি কি আমি এর জন্য দায়ী? না। সমবেদনা, সহানুভূতি ও আশ্বাসের সুর প্রণবের গলায়, মুখে শান্ত সুন্দর হাসি। বাণীব্রতর হাত ধরে প্রণব বলল, না না, আপনি আপনার মার মৃত্যুর জন্য দায়ী নন। মানুষের জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটে, এ সেই রকমই একটা দুর্ঘটনা। যেমন ধরুন, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় হঠাৎ একটা বাড়ির পাঁচিল আমার মাথায় পড়ল। আমি ভীষণ চোট পেলাম, মারাও গেলাম। এর জন্য কাউকে কি দায়ী করা চলে? যার বাড়ি তাকে গিয়ে কেউ কি বলতে পারে, ওহে তুমিই লোকটাকে মেরেছ? না না, তা কখনো বলা যায় না। অথচ মজাই এই, আপনি আজীবন এই কথাটাই ভেবেছেন যে আপনার মার মৃত্যুর জন্য আপনি দায়ী। আসলে আপনি নির্দোষ। বাণীব্রত তার ভাষা ভাষা টানা চোখ দুটো মেলে থাকলো প্রণবের মুখের ওপর। প্রণব ওকে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো, খুলে দিল জানালা। ভোরের ঠান্ডা বাতাস যেন হাত বুলিয়ে দিয়ে গেল ওদের চোখে, মুখে, মাথায়। দূরে পাখিদের কাকলি, শুকতারাটা জ্বলছে।
প্রণব বাণীব্রতর কাঁধে হাত রেখে বলল, এই কথাটাই আপনাকে ভালো করে বুঝতে হবে। এতদিন আপনি যা বুঝে এসেছেন তা ভুল, একেবারেই ভুল। আপনার মাকে আপনি ভালোবাসতেন, খুব ভালো, আর ঠিক সেই জন্য সবসময় চাইতেন মা যেন কেবলমাত্র আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন। ছোট করে বললে বলতে হয়, মা যেন শুধু একলা আপনাকেই ভালোবাসেন। এটাই ছিল আপনার অন্তরের কামনা ও দাবি। মানুষের মনের এটা একটা স্বাভাবিক নিয়ম। যাকে সে ভালোবাসে তাকে একেবারে নিজের করে পেতে চায়। আপনার মা যখন স্বামীর পক্ষ নিয়ে আপনাকে কিছু বলতেন, আপনি রাগ করতেন। কেন জানেন? আপনি ভাবতেন মা বাবার পক্ষ টানছেন আপনাকে উপেক্ষা করে। তার স্বামীকে তিনি বেশি ভালোবাসছেন ছেলের চেয়ে। এক্ষেত্রে আপনার বাবার উপর একটা হিংসের ভাব আর মার উপর রাগ হওয়া স্বাভাবিক। খাবার টেবিলে যখন আপনার মা তার স্বামীর পক্ষ নিয়ে আপনাকে বকলেন, আপনার ধারণা হলো মা তার ছেলের চেয়ে স্বামীকেই বেশি ভালোবাসেন। এই চিন্তাটা আবার এতই বিশ্রী লাগছিল আপনার, বুঝলেন বাণীবাবু, এত খারাপ লাগছিল মার এই পক্ষপাতিত্ব যে আপনার মার উপর আপনি অসম্ভব রেগে উঠতে লাগলেন। এ পক্ষপাতিত্ব কেন? আর ঠিক এরকম একটা দুরন্ত অভিমানের দরুনই আপনি মার ছবি কাঁচি দিয়ে কেটে নিজেকে তার কোল থেকে মুক্ত করে মনের দুঃখ জ্বালা মেটাতে চেয়েছেন, মুক্তি পেতে চেয়েছেন মার কাছ থেকে। যে ভালোবাসে না তার কাছ থেকে সরে আসাটাই আমাদের ধর্ম। ইউ ওয়ান্টেড টু গেট রিড অফ ইয়োর মাদার। বাণীব্রত প্রায় চমকে উঠে বলল, মানে আমি কি চেয়েছি মা মারা গিয়ে আমায় মুক্তি দিন? ঠিক তা নয়, তবে অনেকটা তাই। মুক্তি চাওয়ার অর্থ মৃত্যু কামনা করা নয়। তবে আপনি ভেবে দেখুন, আপনার মার পক্ষে আপনাকে সে সময় আর কীভাবে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে। মৃত্যু মুক্তির একটা প্রতীক। মার মৃত্যু আপনি চাননি, তবে মুক্তি চেয়েছেন মার কাছ থেকে। আপনার দুর্ভাগ্য, সে মুক্তি এসেছে মৃত্যুর বেশে। দুঃখের বিষয়, মৃত্যুটা আপনার কাম্য না হলেও ঘটনাক্রমে কাকতালীয়ভাবে একই দিনে সমস্ত ঘটনা ঘটে গেল এবং মা আপনার মারা গেলেন। আর সেই পা কাটতে গিয়েই। বেঁচে থাকলে মাকে আপনি পা কাটা অবস্থায় দেখতেন, ঠিক সেই কোমর থেকে কাটা ফটোর অংশটুকুর মতো। দেখুন, আমরা মনের ডাক্তাররা মোটামুটি মনের 3টে ভাগ করেছি। একটা ভাগকে বলি নির্জ্ঞান মন, অর্থাৎ যে মনের সম্বন্ধে আমাদের কোনো চেতনা নেই, কি হচ্ছে সেখানে কিছু জানি না, সে মন অন্ধকারে ঢাকা। সেখানে এমন সব বাসনা, কামনা, দাবি তলিয়ে রয়েছে যা কোনো দিন সাধারণ একটা মানুষের পক্ষে সচেতনভাবে ভাবা তো দূরের কথা, কল্পনা করা মুশকিল। এই নির্জ্ঞান বা অন্ধকারে ঢাকা মনটাই আমাদের মনের সবচেয়ে বড় অংশ। তারপর আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে আমাদের সেন্সর বোর্ড। নির্জ্ঞান মনের গ্লানিময় কুষ্টি বাসনাকে মনের এই অংশ বাধা দেয়, সচেতন মনে উঠে আসতে দেয় না। সাধারণভাবে যাকে বিবেক বলি আমরা, এ তাই। মনের তৃতীয় অংশটার নাম সজ্ঞান মন। খুব অল্প অংশ জুড়ে এই সজ্ঞান বা সচেতন মন। এই মনটুকুর কথাই আমাদের মাত্র জানা থাকে। আশ্চর্য, আমি কি ভুল করেছি? তা তো করেছিনি। প্রণব পকেট থেকে সিগারেট বের করে নিজে ধরালো, বাণীব্রতকেও দিল। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আশা করি এখন ব্যাপারটা বুঝতে পারছেন। আপনার মার মৃত্যু প্রকৃতপক্ষে একটা শোচনীয় দুর্ঘটনা মাত্র। প্রকারান্তরে আপনি সেই দুর্ঘটনার অন্যতম একটা কারণ, কিন্তু তা অনিচ্ছাকৃত। প্রকারান্তরে মানুষ কি না করে, কি না হয়। যে শিশুর জন্ম দিতে গিয়ে মা মারা যান, সেই শিশুকে তার মার মৃত্যুর কারণ বলে গণ্য করলে আইনে তো তার জন্য ফাঁসির ব্যবস্থা করে রাখতে হয়। কিন্তু তাই কি হয়? না কেউ ভাবে। আসলে সব জিনিসের মূল উদ্দেশ্য দেখতে হবে। মার কাছ থেকে মুক্তি পাওয়ার বাসনা জেগেছিল আপনার মনে, মাকে মৃত্যুর পথে এগিয়ে দেওয়ার ইচ্ছে নয়। আর মুক্তি পাওয়ার বাসনাটাও নির্জ্ঞান মনের এলাকাভুক্ত, যার উপর কোনো হাত ছিল না আপনার। আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। আপনার মার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট, আর দুর্ঘটনার সঙ্গে দিন ক্ষণ কার্যকারণের মিলটাও কাকতালীয় ব্যাপার।
সেটাও দৈবক্রমে। প্রণব নীরব হল। বাণীব্রত তার ক্লান্ত দৃষ্টি সাদা আকাশের গায়ে নিবদ্ধ করে রাখল। শুকতারাটা ক্রমেই যেন মুছে আসছে। নীড় ছেড়ে পাখিরা উধাও হল। ওদের ঠোঁটের গানে বাতাস শব্দময়। একসময় বাণীব্রত বলল, আশ্বাস লাভের স্বস্তি ও স্থৈর্যে ওর কণ্ঠস্বর আশ্চর্য একটা সমাহিত লাভ করেছে। আমি যেন রাত্রের দুঃস্বপ্ন থেকে জেগে উঠে আজকের এই ভোর দেখছি। ডাক্তার দাশগুপ্ত, কেমন যেন মনে হচ্ছে নিজেকে কে যেন আমায় এতদিন দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। সে বাঁধন খুলে গেছে। পরিতৃপ্তির একটা নিঃশ্বাস পড়ল বাণীব্রতর বুক থেকে। বাণীব্রত বিড়বিড় করছিল তখনও, ইট ইজ নট আই, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, নট আই বাট অ্যাক্সিডেন্ট। আর আমার কোনো দুঃখ নেই। প্রণব বাণীব্রতর কথাগুলো যথেষ্ট মনোযোগ দিয়ে শুনছিল। বাণীব্রত যখন বারবার বলল নট আই বাট অ্যাক্সিডেন্ট, প্রণব হঠাৎ যেন একটা রহস্যের সূত্র খুঁজে পেল। তাই তো, হ্যাঁ তাই তো, ঠিক। অ্যাক্সিডেন্টের এ আর আইয়ের আই, ইংরেজি 1 সংখ্যা। 1 আর আই অক্ষর লিখতে গেলে প্রায় একই রকম দেখতে হয়। আই আর 1, ঠিক হয়েছে। বাণীব্রত যখনই 1 বা 1 সংখ্যা লিখতে গেছে অলক্ষ্যে বাধা পেয়েছে। বেশ স্পষ্টই বোঝা যায় 1 আর আয়ের সাদৃশ্য থাকার দরুনই তার নির্জ্ঞান মনে মাতৃহত্যার দরুন যে পাপবোধ তলিয়ে রয়েছে, সেই পাপবোধের অর্থাৎ আই হ্যাভ কিল্ড মাই মাদার কথাই মনে হয়েছে, পীড়িত করেছে ওর সচেতন অস্তিত্বকে। কিন্তু এই অসহ্য কষ্টকর দুশ্চিন্তাকে বাণীব্রত বাধা দিতে চায়, বলতে চায় ইট ইজ নট আই বাট অ্যান অ্যাক্সিডেন্ট। আই নয়, এ। হ্যাঁ, বাণীব্রত এ। এ লেখে আবার কাটে, তারপর আবার নতুন করে লিখে 1। নিজের পাপবোধকে অস্বীকার করে সান্ত্বনা পাওয়ার জন্য বাণীর মন তাই বারবার, বোধহয় বহুকাল থেকেই, এই জটিল অদ্ভুত একটা প্রক্রিয়া আবিষ্কার করে নিয়েছিল। যাক, বাণীব্রত ভবিষ্যতে আর 1 লিখতে গিয়ে এ লিখে বসবে না। কথায় কথায় আরও খানিকটা সময় কাটল। শেষে প্রণব বলল, এখনকার মতো আপনার ছুটি, সারাদিন আপনি বিশ্রাম করুন, বিকেলে আবার দেখা হবে। আশা করি অতীতের সমস্ত কথা ইতিমধ্যে স্পষ্টভাবে আপনার মনে পড়বে। প্রণব চলে যাচ্ছিল। বাণীব্রত পিছু ডাকল, মিস দত্ত কোথায়? এখানে। কেমন আছেন? জানি না, তার কাছে যাচ্ছি। প্রণব দরজা খুলতে একজন নার্সকে দেখতে পেল। ডাকল তাকে, বলল, একে এর কেবিনে নিয়ে যান অ্যান্ড গিভ হিম সাম হট মিল্ক। প্রণব সোজা চলে গেল। ডোরা দত্তর ঘরে গিয়ে প্রণব সবেমাত্র পা দিয়েছে, দেখে ডাক্তার গুপ্ত ডোরার ব্যান্ডেজ ঢাকা মুখের উপর আস্তে আস্তে চাদরটা টেনে দিচ্ছেন। প্রণব হঠাৎ যেন তার সমস্ত অনুভূতি হারিয়ে ফেলল। অপ্রকাশ্য একটা হিমস্রোত তার সর্বাঙ্গ গ্রাস করল। চোখের সামনে ডাক্তার গুপ্ত অস্পষ্ট হয়ে উঠলেন। বিছানায় সাদা চাদরখানা যেন আকাশের মতো সারা ঘরে ছড়িয়ে গেল। প্রণব যখন সংবিত ফিরে পেল, দেখে ডাক্তার গুপ্ত তার পাশে এসে দাঁড়িয়েছেন। ডাক্তার গুপ্ত ধীরে ধীরে বললেন, অনেক চেষ্টা করলাম, হলো না। মাথা নাড়লেন ডাক্তার গুপ্ত। সারা ঘরটা আশ্চর্য ঠান্ডা আর নিস্তব্ধ। সেখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। অনেক কষ্টে বলল প্রণব, মিস দত্ত কি কোনো কথা বলতে পেরেছিলেন? হ্যাঁ, 2-3টে কথা, অস্পষ্ট বিকার। কি বললেন? ঠিক বুঝলাম না, মনে হলো ও বাণীব্রতকে নিয়ে পালিয়ে যেতে চাইছে দূরে কোথাও। প্রণব কোনো কথা বলল না। অপলক চোখে তাকিয়ে থাকল চাদর ঢাকা ডোরার মৃতদেহের পানে। নিজেরই অজ্ঞাতে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল ওর বুক বেয়ে।
গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করে লেখে একটি রহস্য উপন্যাস হ্রদ এর ৮ম পর্ব। এরপরে আসছে ৯ম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।